ইসকন নামে একটি ধর্মীয় সংগঠন আছে। 1966 সালে এই সংগঠনটি ভারতের একজন সাধু শ্রীল প্রভুপাদের দ্বারা 1966 সালে শুরু করা হয়েছিল। তিনি এই সংগঠনটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে প্রতিষ্ঠা করেছিলেন। ইসকনের লোকেরা কৃষ্ণ নামে একজন দেবতাকে পূজা করে। তারা মনে করে যে কৃষ্ণ সবচেয়ে শক্তিশালী এবং সবকিছুর সৃষ্টিকর্তা। ইসকনের লোকেরা বিশ্বের অনেক দেশে মন্দির তৈরি করে, মানুষকে ধর্মীয় শিক্ষা দেয় এবং দরিদ্রদের সাহায্য করে। তারা শ্রীমদ্ভগবতী গীতা নামে একটি পবিত্র গ্রন্থকে অনেক গুরুত্ব দেয়। এই গ্রন্থে জীবনের রহস্য এবং সুখী হওয়ার উপায় বলা আছে। সহজ কথায় বলতে গেলে ইসকন হলো একটি ধর্মীয় সংগঠন যার লক্ষ্য হলো মানুষকে কৃষ্ণের কাছে নিয়ে যাওয়া এবং একটি শান্তিপূর্ণ জীবনযাপন করতে শেখানো। বাংলাদেশে ইসকন খুবই সক্রিয় এবং দেশ জুড়ে বেশ কয়েকটি মন্দির পরিচালনা করে। 70-এর দশকের শুরুতে এই দেশে সংগঠনটির কার্যক্রম শুরু হয়। রাজধানী ঢাকার স্বামীবাগ মন্দির, যা বর্তমানে ইসকনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত, এটি সংগঠনটির প্রথম কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। ইসকনের বাংলাদেশের শাখা তাদের বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করে, যেমন ধর্মপ্রচার, মন্দির পরিচালনা এবং বার্ষিক রথযাত্রা উৎসবের আয়োজন। সোমবার ইসকন বাংলাদেশের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় হিন্দু সম্প্রদায় এবং ইসকনের ভক্তদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে তিনি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নের বিরুদ্ধে সরব ছিলেন এবং তাদের অধিকারের পক্ষে শান্তিপূর্ণ আন্দোলনে নেতৃত্ব দেন। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তার মূল বিষয় হলো বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং রাষ্ট্রদ্রোহিতা। মামলার এজাহারে বলা হয়, গত 25 অক্টোবর চট্টগ্রামের লালদিঘি মাঠে সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশে জাতীয় পতাকার ওপর ইসকনের ধর্মীয় গেরুয়া পতাকা স্থাপন করা হয়। এজাহারে উল্লেখ করা হয়েছে এটিতে দেশের অখণ্ডতাকে অস্বীকার করা এবং অরাজকতা সৃষ্টির অপচেষ্টা হিসেবে দেখানো হয়েছে। ইসকন বাংলাদেশের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। মামলার অভিযোগে আরো বলা হয়, এই কার্যক্রমের মাধ্যমে রাষ্ট্রকে অকার্যকর করার ষড়যন্ত্র করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস ছাড়াও আরো 18 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়। আইন প্রয়োগকারী একাধিক সংস্থা এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দিয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। মামলাটি দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে, যার মধ্যে রয়েছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ। এই মামলাটি চট্টগ্রামে বিশেষ করে সনাতন সম্প্রদায়ের মধ্যে চরম বিতর্ক ও বিক্ষোভের জন্ম দিয়েছে। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে মামলাটি প্রত্যাহারের জোরে দাবি করা হয়েছে এবং প্রতিবাদে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। ইসকন একটি ধর্মীয় সংগঠন হলেও এটি মাঝে মধ্যে বিতর্কের মুখে পড়ে থাকে। এর কারণের মধ্যে রয়েছে সংখ্যালঘুদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান। সংগঠনটি সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলে, যা অনেক ক্ষেত্রে প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে মতবিরোধ স্পষ্ট করে। কিছু ধর্মীয় গোষ্ঠীর কট্টরপন্থীরা ইসকনের কার্যক্রমকে তাদের নিজস্ব মতবাদের জন্য হুমকি মনে করেন। এদিকে ইসকনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আর্থিক অনিয়মের পাশাপাশি নেতৃত্বের স্বার্থে আত্মসংঘাতের অভিযোগ উঠেছে। তবে সমালোচনা এবং বিতর্ক সত্ত্বেও ইসকন অনেক দেশে তাদের ধর্মীয় এবং সামাজিক কাজের জন্য সমাদিত এবং প্রশংসিত। বিশেষত তাদের বিনামূল্যে খাদ্য বিতরণ কর্মসূচি বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসিত। ইসকন কিছু দেশে নিষিদ্ধ বা এদের কার্যক্রম সীমাবদ্ধ করা হয়েছে, তবে অধিকাংশ ক্ষেত্রে এটি সাধারণত স্থানীয় রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শের সঙ্গে সংঘর্ষের কারণে আরোপ করা হয়েছে। রাশিয়ার কয়েকটি অঞ্চলে ইসকনের কার্যক্রমে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে, বিশেষত তাদের শাস্ত্র এবং ধর্মীয় বই বিতরণ নিয়ে বিতর্ক চরমে উঠেছে। কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানের মতো মধ্য এশিয়ার দেশগুলোর ইসকনের কার্যক্রমের উপর কঠোর নজরদারি জারি করেছে। কিছু মুসলিম অধ্যুষিত দেশে ইসকনের কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে, তবে নিষিদ্ধ করা হয়নি। ইসকন বিশেষত হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী সংখ্যালঘুদের অধিকার রক্ষার পক্ষে সরব অবস্থানে রয়েছে। তারা প্রায় মন্দির ধ্বংস, মূর্তি অবমাননা এবং সংখ্যালঘু নিপীড়নের বিষয়গুলোকে তথ্য প্রমাণাদি সহ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরে। ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা মিলিত সংস্কৃতি হাজার বছর ধরে ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। শ্রীল প্রভুপাদের অক্লান্ত চেষ্টায় অনন্ত জ্ঞানের ভাণ্ডার বিশ্ববাসীর সামনে উন্মুক্ত হয়ে যায়। লাখো মানুষ তার অনুসারী হয়ে যান। শ্রীল প্রভুপাদের জন্মগত নাম অভয়চরণ দে। তিনি 1986 সালের 1 সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেন। তরুণ অবস্থায় তিনি মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন। 1922 সালে প্রখ্যাত পণ্ডিত এবং আধ্যাত্মিক নেতা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ তার জীবনে
জীবনের মোড় ঘুরিয়ে দেয়। পরবর্তী 32 বছর তিনি বিভিন্ন সময় পশ্চিমা বিশ্বের দেশগুলোতে যাওয়ার প্রস্তুতি নেন। 1965 সালে 69 বছর বয়সে তিনি একটি পণ্যবাহী জাহাজ জলদূতে বিনামূল্যে যাত্রার অনুমতি নেন। তবে সেই সমুদ্র যাত্রাটি ছিল অত্যন্ত কঠিন এবং ভয়াবহ। তিনি সে যাত্রায় 2বার হৃদরোগে আক্রান্ত হন। দীর্ঘ 35 দিনের যাত্রার পর নিউ ইয়র্কে একটি নির্জন ব্রুকলিন বন্দরে তিনি পৌঁছান। তার সঙ্গে ছিল মাত্র $7 সমমূল্যের ভারতীয় রুপি এবং কিছু পবিত্র সংস্কৃত গ্রন্থের অনুবাদিত বই। মুন্নুয়ার আঞ্জুম রিফাত, বিডি আর্কাইভ।